আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। গুগলে মাননীয় স্পিকার, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাটা বের হয় তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই 13 বছর 14 বছর আগে থেকে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন তিলে তিলে আগুনের সৃষ্টি করেছে। যে আগুন জ্বলেছিল সেই জুলাই বিপ্লবের মাধ্যমে সেই দিন ফ্যাসিবাদকে বিদায় নিতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি, বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি। ভদ্রতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানে সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে। জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সারা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো। তারা দর্শিতা, কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? গণভোট আর যে সংসদের ভোট যেটা হলো, সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ভোটের শপথ নিলাম আর আরেকটা নিলাম না। তাহলে জনগণের ভোটের সাথে সত্যিকার ভালো আচরণ করা হলো না, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। সেই জন্য মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, এই 2 মিনিটে কনক্লুড করুন। অন্তত 4টা মিনিট দেন মাননীয় স্পিকার। আপনি তো 10 মিনিট পর্যন্ত বাড়াইছেন। আচ্ছা, 3 মিনিট বলেন মাননীয় সদস্য। এখন যদি একই অর্ডারে সংসদ সদস্য নির্বাচিত হলো, আবার গণভোটও হইল, সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না, যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা
আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে মাননীয় স্পিকার। অতএব গণভোটকে শপথ নিয়ে এটাকে কার্যকরী করতে হবে। আর এটা যদি না হয়, দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই দ্বন্দ্বর সমাধান হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায় আমরা তো বুঝি না। এজন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে মাননীয় স্পিকার। এরপরে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। তো ধন্যবাদ ওনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, কথা বলার সময় নাই। আমার নির্বাচনী আসনের কথা সকলের জন্য যে কথা, আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি থানার একই কথা। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই এভাবে যে আমাদের দেশে বড় বড় আলেম আছে, তাদের ব্যাপারে এআইকে কেন্দ্র করে ওষুধ বিক্রি করার একটা অ্যাডভার্টাইজ দেখা যায়। তো এআই যে এইভাবে বড় বড় ওলামায়ে কেরাম আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব, জাকির নায়েক ইত্যাদি তাদের বিরুদ্ধে যেটা মানে এই সেক্স অ্যাডভার্টাইজ করার ব্যাপারে ওষুধপত্র বিক্রি করছে, এটার বিচার হওয়া উচিত। এগুলো দেশ থেকে বিতাড়িত করা উচিত যে কেন তার একজন আলেমের এভাবে মানে তারা অপপ্রচার করছে। মাননীয় স্পিকার, সবশেষে বলতে চাই এই জাতীয় সংসদে আল্লাহ তাআলা আমাদেরকে মাননীয় সদস্য, আপনাকে স্মরণ করে দিতে চাই সংসদ কার্যপ্রণালী বিধি অনুসারে চলবে। আপনার পয়েন্ট অফ অর্ডারটি সংসদে চলমান বিষয়ের উপরে হতে হবে কিংবা সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন হতে হবে। যদি এই দুটার মধ্যে পড়ে তাহলে আপনি উত্থাপন করুন। আসলে এটি এমন একটি বিষয় যেটি যদি আমি কোনোভাবে আজকে না বলতে পারি তাহলে মনে হবে একটা দায়ভার রয়ে যাবে। এটি চট্টগ্রামের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এবং এটি এক মিনিটেই আমি বলতে পারবো। এটি নোটিশ আকারে দেবার মতো সুযোগ নেই, কেননা এটা আমি আরও 10-15 দিন পরে গেলে বিষয়টির গুরুত্বটা বোঝা অনুধাবন করা কঠিন হবে। আচ্ছা বলুন, আমরা শুনি। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে এবং সেজন্য এই মুহূর্তে আমাদের পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আমরা দেখছি সেটাকেই যদি আমরা চিন্তায় আনি তাহলে আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে এমন একটি ব্যবস্থা অন্তত কয়েক বছরের মধ্যে আমাদের দাঁড় করাতে হবে যেখানে মানুষ আমাদেরকে যে ভোট দিয়ে বারবার সংসদে পাঠায় এবং নেতাদের উপরে ভরসা করে, জনপ্রতিনিধিদের উপরে, সেই জায়গাটার একটু ধন্যবাদ। মাননীয় সদস্য, চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরনো একটি বিষয়, তবুও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই সম্পর্কে কিছু বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনি যেই সমস্যাটি বলেছেন, কালকে থেকে আমিও দেখেছি সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ
তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সাথে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এটি অনেক দিনের সমস্যা আমাদের। মাননীয় সংসদ সদস্য বলেছেন বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞ। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার কর্মসূচিটি নিয়েছে, খাল খনন কর্মসূচি। সারা দেশে এটি করা সম্ভব, সারা দেশে আমরা এই কাজটিও শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। সরকার বিভিন্ন জায়গায় খাল খননগুলো করছে, এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে, এর মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে মাননীয় স্পিকার আমরা দেখছি যে আবার মানুষজন অসচেতনভাবে এই বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক বা ময়লা করে দিচ্ছে। এখানে ঢাকা 12 সাইফুল ইসলাম সাহেব আছে, সাইফুল আলম মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার এলাকাও এই সমস্যাটি আছে। কয়েকদিন আগে উনি আলাপ করছিলেন আমার সাথে এই বিষয়টি। আমি অন্যান্য এলাকাও যারা সংসদ সদস্য আছেন তাদের সাথে আলাপ করেছি। এটি একটি বিরাট সমস্যা মাননীয় স্পিকার। আমি মনে করি সরকার যে উদ্যোগ নেবে, অবশ্যই নিচ্ছে, আরও নেবে। একই সাথে এখানে সকল যারা সংসদ সদস্য উপস্থিত আছেন, আপনার সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা জনমত তৈরি করার মাধ্যমেই, সচেতনতা তৈরি করার মাধ্যমে অনেকাংশে এই সমস্যাটার সমাধান করতে পারবো। প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরও এই ধরনের যেগুলো আসে দ্রব্য আছে, যেগুলো দিয়ে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এগুলা কিভাবে আমরা ব্যবহার কমাতে পারি, অথবা ব্যবহার করার পরে এগুলোকে প্রপারলি কিভাবে ডিসপোজ করতে পারি, এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা সংসদ সদস্য যারা, আমি মনে দায়িত্ব আছে এই বিষয়ে জনগণকে সচেতন করা। যে এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তর দানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 30 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়িয়া তুলিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কি না, এবং ক প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক হলে উক্ত পদক্ষেপ সমূহ কি কি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সমূহ
যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনমূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোড, মিডিয়াম, সড়ক, দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন, মিয়াওয়াকি ফরেস্ট, এটা জাপানিজ একটি ফরেস্ট, এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 হতে মিরপুর ডিএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর হতে ফার্মগেট পর্যন্ত এই নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিম্নরূপ ব্যবস্থাগুলো মাননীয় স্পিকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, অনেকগুলো ব্যবস্থা আছে, আমি যদি পড়ি স্বাভাবিকভাবেই সময় অনেক লাগবে, সেই জন্য আমি এটা অনুরোধ করব পঠিত বলিয়া গণ্য করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো।